হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুমন্ত্র। আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার ইকোনমি সিরিজ। তোমরা জানো অলরেডি যে এনসিইআরটি এই যে বইটা আছে, এই বইটার উপর ভিত্তি করে, যেহেতু এই বইটা থেকে এই কারণেই করাচ্ছি যে তোমাদের সামনে 2025 সালে তোমরা জানো অলরেডি যে ডেসক্রিপটিভ পেপারস হবে WBCS মেন্সে। তো সেই দিকে মাথায় রেখে এই যে ট্রানজিশন ফেজ, তাই না, 2024 সাল এখন চলছে, এই সময়টা আমাদেরকে এমনভাবে প্রিপারেশান নিতে হবে যাতে আমাদের 2024-এর প্রিলিমস এবং মেন্সের সাথে সাথে 2025 সালের জন্য আমরা একটু এগিয়ে থাকি। ঠিক আছে, সিম্পল জিনিস। এই কারণে যেহেতু জিস্ট অফ এনসিইআরটি আছে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা ইউপিএসসির মেন্সের যদি কোশ্চেন্স পেপার তোমরা দেখো, সেখানে যে সাবজেক্ট ভিত্তিক জিএস এর যে কোশ্চেন যেগুলো থাকে সেগুলো মোটামুটি এনসিইআরটি বেসডই কোশ্চেনগুলো থাকে। এনসিইআরটি খুব ভালো করে পড়া থাকলে তাহলে সেগুলো আনসার করা যায়, ইজি হয়, ইজি টু আনসার ইট। তো এবারে হয় কি, এই কারণে আমি তোমাদের এটা ধরে ধরে আমি করাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে একদম বেসিক থেকে শুরু করে হাইয়েস্ট কনসেপ্ট পর্যন্ত আমি তোমাদেরকে পড়াবো। ইংরেজিতে আছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমাদেরকে যে ইলাবোরেশন যেগুলো আমি দিচ্ছি সেগুলো আমি বাংলাতেই দিচ্ছি, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, কোয়ালিটি কন্টেন্ট থাকবে। আচ্ছা, চ্যাপ্টার শেষ হয়ে গেলে এই রিলেটেড যে এমসিকিউ যেগুলো WBCS এর প্রিলিমিনারিতে এসছে, ইউপিএসসিতে আসে সহ WBCS এর মেন্সে এসছে এবং অন্যান্য পরীক্ষায় যেগুলো এসছে সেগুলো আমি, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে আমি সেগুলো তোমাদের আলোচনা করে দেবো। ঠিক আছে, তো আগের দিন আমি তোমাদেরকে যেগুলো করিয়েছিলাম, আমরা শুরু করেছিলাম ইকোনমিক গ্রোথ এবং ইকোনমিক ডেভেলপমেন্ট। তোমরা অলরেডি জানো ইকোনমিক গ্রোথে প্রথম কনসেপ্ট আমরা দেখেছিলাম, তারপরে আমরা এই চ্যাপ্টারের নেক্সট কনসেপ্ট বুঝেছিলাম ইকোনমিক ডেভেলপমেন্টের। আজকের আমরা পড়বো, আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে নেক্সট দিন ইনক্লুসিভ গ্রোথ আমি তোমাদের পড়াবো। তো আজকে আমি তোমাদের সেই ইনক্লুসিভ গ্রোথ, ফিচার্স অফ ইনক্লুসিভ গ্রোথ কি সেগুলো, চ্যালেঞ্জেস ইন অ্যাচিভিং ইনক্লুসিভ গ্রোথ ইন ইন্ডিয়া, সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, অবজেক্টিভস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডিসেস কি কি আছে এবং গিনি কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তো এগুলো প্রত্যেকটা একটার পর একটা আমরা কনসেপ্ট দিয়ে বুঝবো। আজকের ক্লাসটা একটু লম্বা হবে, স্বাভাবিক, সময় না দিলে কোনো জিনিস শেখা যায় না। ঠিক আছে, তোমরা যদি কেউ ভেবে থাকো, আবারও বলে দিই যে চটজলদি কিছু একটা হয়ে যাবে, চটজলদি শর্টকাটে আমি পারি না। ঠিক আছে, তোমরা যদি বিষয়গুলো খুব ভালো করে আত্মস্থ করতে চাও, ক্লাসগুলো শুরু থেকে পরপর করে দেখে যাও। ঠিক আছে, একটা তোমাদের ফাউন্ডেশন কেন যথেষ্ট ভালো ভিত হবে ইকোনমিক্সে। ঠিক আছে, ইকোনমিক্স নয় মানে ইকোনমিতে। ওকে, এটুকু আমি তোমাদের প্রমিস করতে পারি। তো চলো, আচ্ছা, যাওয়ার আগে দুটো কথা তোমাদের বলে নিই। 2024-এর প্রিলিমের জন্য 16খানা টপিক ওয়াইজ টেস্ট, মক টেস্ট আমরা নিচ্ছি এবং 10খানা ফুল লেন্থ মক থাকছে। তোমরা যদি কেউ চাইলে ইন্ডিভিজুয়ালি পারচেস করতে পারো 299 করে। ওকে, এবং দুটো যদি তোমরা একসঙ্গে নাও বিফোর পূজা, তাহলে তোমরা এটা দুটো একসাথে পেয়ে যাবে 499-এ, 500 টাকায় দুটো পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে 16খানা মক টেস্টের পুরো সিলেবাস দেওয়া রইলো। তোমরা একটু স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো, বা তোমাদের ফান্ডা গ্রুপে আমরা এটা পোস্ট করেছিলাম, আমরা সেখান থেকে তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। ওকে, চলো আমরা শুরু করি আজকে। প্রথমে আসো ইনক্লুসিভ গ্রোথ কাকে বলে। ওকে, কনসেপ্ট বুঝি, তারপরে আমরা বোর্ডে ফিরবো। আচ্ছা, গ্রোথ কাকে বলে আমরা আগের দিন বুঝেছিলাম যে গ্রোথ বলতে বোঝায় যদি ন্যাশনাল ইনকাম বাড়ার সাথে সাথে যদি পার ক্যাপিটা ইনকাম বাড়ছিল তাহলে সেটাকে আমরা ইকোনমিক গ্রোথ বলছিলাম। ইকোনমিক গ্রোথকে মেজার করা যায়, তাই না, তাকে মেজার তো করা যায়, তাকে একটা ডিজিট দিয়ে প্রকাশ করা যায়। ইকোনমিক ডেভেলপমেন্ট কি বলেছিলাম, যে ইকোনমিক গ্রোথের সাথে সাথে অ্যাজ এ হোল যে চেঞ্জেসটা আমরা দেখেছিলাম সেটা যদি হয়, তাই না, সেটাকে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট বলেছিলাম। তাহলে ইকোনমিক গ্রোথ একটা খুব ছোট কনসেপ্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট অনেক বড় বিগার কনসেপ্ট ছিল। তাহলে ইনক্লুসিভ গ্রোথ কাকে বলে, ইকোনমিক গ্রোথের সাথে সাথে, ইকোনমিক গ্রোথের ইনক্লুসিভ মানে কি, অন্তর্ভুক্তিকরণ। কাকে আমি অন্তর্ভুক্তি করব, বলছে সমাজের সমস্ত স্তরের লোকজনকে। ঠিক আছে, সমাজের যদি সমস্ত স্তরের লোকজনকে আমি একদম মানে আপার স্ট্রাটা থেকে শুরু করে একদম লোয়ার স্ট্রাটা পর্যন্ত যত সাধারণ মানুষজন যারা আছে প্রত্যেককে যদি আমি সামিল করতে পারি এই গ্রোথের মধ্যে, তাহলে সেটাকে আমরা বলবো কি না, ইনক্লুসিভ গ্রোথ। ঠিক আছে, বোঝা গেল কি বললাম আমি? ওকে, তাহলে কি বললাম আমি, যে সমাজের সমস্ত স্তরের লোকজনকে যদি আমরা এর ভেতরে যদি সামিল করতে পারি, কার মধ্যে, এই ইকোনমিক গ্রোথ, মানে ইকোনমিক গ্রোথের ফলে তার যে পজিটিভ দিকটা, যেটা যদি সমাজের সমস্ত স্তরের লোককে যদি সেটা আমরা কভার করতে পারি, সমস্ত স্তরের লোক যদি সেই ইকোনমিক গ্রোথের বেনিফিট পেতে পারে, তাহলে সেইটাকে আমরা বলবো কি না, ইনক্লুসিভ গ্রোথ। বোঝা গেল কি বললাম আমি? তাহলে সমাজের সমস্ত স্তরের লোককে যদি পজিটিভলি বেনিফিট করে ইকোনমিক গ্রোথ, তাহলে সেটাকে আমরা কি বলবো, ইনক্লুসিভ
ইনক্লুসিভ গ্রোথ বলবো। ঠিক আছে, একটা কথা মাথায় রাখবে, বলছে ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু ইকোনমিক গ্রোথ দ্যাট এইমস টু ইমপ্রুভ লিভিং স্ট্যান্ডার্ডস and share the benefits of increased prosperity more evenly across social groups। ঠিক আছে, সিম্পল জিনিস, যেই কথাটা আমি তোমাদেরকে বললাম সেই কথাটাই এখানে লেখা আছে। কি করে বুঝবো কোন একটা দেশে ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে কি হচ্ছে না? না, এলিমেন্টস কি কি আছে দেখা যাক। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এলিমেন্টস অফ ইনক্লুসিভ গ্রোথ। তার বা কখনো এটাও জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ ইনক্লুসিভ গ্রোথ, তো জেনে রাখো এটা। ঠিক আছে, তাহলে এটা একটা সোশ্যাল, সমস্ত স্তরের সোশ্যাল গ্রুপের লোককে কি করবে না, ইকোনমিক গ্রোথকে যখন পজিটিভলি বেনিফিট করবে, বারবার বলছি আমি, তাকে আমরা কি বলবো, ইনক্লুসিভ গ্রোথ বলবো। ঠিক আছে, আচ্ছা এলিমেন্টস কি না, প্রথমত এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, দ্বিতীয়ত হচ্ছে এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হবে, পভার্টি রিডাকশন হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম হবে, সোশ্যাল সেক্টর ডেভেলপমেন্ট হবে, রিডাকশন ইন রিজিওনাল ডিসপ্যারিটিস হবে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে, এনভায়রনমেন্টাল প্রোটেকশন হবে। চলো আরো বিষয়টা আরো একটু ভালো করে আমরা বুঝে নিই। স্যালিয়েন্ট ফিচার্স অফ ইনক্লুসিভ গ্রোথ কি কি বলছে না, প্রথমত রিডাকশন অফ ইনকাম ইনইকুয়ালিটিস, মানে কি, মানে ধনী এবং দরিদ্রের মধ্যে যে বৈষম্য, ইনকাম ইনইকুয়ালিটি প্রচন্ড রয়েছে, যদি কোনো দেশে থাকে, আমাদের দেশে তো প্রচন্ড পরিমাণে রয়েছে। ঠিক আছে, দেখা যায় কি যে এই সমস্ত দেশ, পিছিয়ে পড়া যে সমস্ত দেশ যেগুলো আছে বা সো কল ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, সেই সমস্ত দেশে এটা একটা মেজর প্রবলেম যে ইনকাম ইনইকুয়ালিটি প্রচুর আছে। যার কাছে আছে তো আছে, প্রচুর আছে, যার কাছে নেই তো নেই, কিছুই নেই, এরকম এতটা ডিসপ্যারিটি হয়। তো এইটাকে সমাধান করার জন্য কিছু কিছু দেশে তাদের বেশ কিছু কিছু পলিসি আছে, বোঝা গেল, কিছু পলিসি আছে। আমাদের দেশেও কিন্তু তেমন একটা পলিসি আছে। কি পলিসি বলতো না, আমরা দেখতে পারবো যে আমাদের দেশে কি আছে, প্রোগ্রেসিভ, ওকে, প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার রয়েছে। তাতে কি হয়, প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার হলে কি হয় না, তোমরা জানো যে একটা সার্টেন অ্যামাউন্টের বেশি যদি কেউ ইনকাম করে, যত বেশি ইনকাম করবে কি হবে না, ট্যাক্স, তার পেমেন্ট অফ ট্যাক্স যেটা হবে সেটা কিন্তু তার মানে বাড়তে থাকবে। ঠিক আছে, যেটাকে আমরা যখন পাবলিক ফাইন্যান্স যখন পড়বো, এটা সম্পর্কে আমরা ডিটেল স্টাডি করবো, চিন্তা করার কোনো কারণ নেই। তাহলে প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার কি করে না, প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচার যেটা করে, এই যে ইনকাম ইনইকুয়ালিটি যেটা আছে, সেই ইনকাম ইনইকুয়ালিটিকে রিডাকশনে সাহায্য করে, কমাতে সাহায্য করে দুজনের মধ্যে। ঠিক আছে, এবারে আমরা দেখতে পাবো কি যে প্রোগ্রেসিভ ট্যাক্স স্ট্রাকচারে যাদের ইনকাম একটা সার্টেন লেভেলের নিচে থাকে, তাদেরকে সরকার বলে তোমাদেরকে ট্যাক্স দিতে হবে না, সরকার তাদেরকে ট্যাক্সে ছাড় দিয়ে দেয়। তাই না, প্রত্যেক বছর বাজেটে এটা রিভাইজড হয়, তোমরা জানো সেটা। ওকে, দ্বিতীয়ত আছে রিডাকশন ইন রিজিওনাল ডিসপ্যারিটিজ। রিজিওনাল ডিসপ্যারিটি বলতে বোঝায় কি, আঞ্চলিক বৈষম্য। ওকে, তাহলে যদি দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার জায়গায় ডেভেলপমেন্ট প্রচন্ড পরিমাণে হলো, কোনো জায়গায় ডেভেলপমেন্ট হলোই না, আমি পশ্চিমবঙ্গের কথা বলি বা ভারতবর্ষ, একই কথা, কনসেপ্টের কোনো চেঞ্জেস নেই, মানে পশ্চিমবঙ্গ বলে আলাদা করে ট্রিট করার কিছু নেই, বা ভারতবর্ষ বলে মানে করে, বিষয়টা মোটামুটি সমস্ত দেশে, সারা পৃথিবীর জন্য সত্যি কথা। ঠিক আছে, বড় কথা হচ্ছে এটা। ধরো আমি পশ্চিমবঙ্গের কথা এই কারণে বলছি যেহেতু আমরা পশ্চিমবঙ্গে অধিবাসী, থাকি পশ্চিমবঙ্গে, বুঝতে সুবিধা হবে। ধরো আমি যদি বলি কলকাতা বা তার লাগোয়া অঞ্চলে, সেই অঞ্চলে যা ডেভেলপমেন্ট, আমরা যদি সেখান থেকে সরে 100 কিলোমিটার রেডিয়াসের যে কোনো জায়গায় যাই, সেই জায়গার ডেভেলপমেন্ট কি একই রকম আছে? অবভিয়াসলি নেই। আমি যদি পুরুলিয়াতে যাই, আমি যদি বাঁকুড়াতে যাই, আমি যদি বীরভূমে যাই, আমি মুর্শিদাবাদ বা আমি নর্থ বেঙ্গলের যে জায়গাগুলোতে যাই, পাবো কি? স্বাভাবিকভাবেই পাবো না। তাহলে কি এই রিজিওনাল ডিসপ্যারিটি যেগুলো আছে, আঞ্চলিক বৈষম্য যেগুলো আছে, এগুলো আস্তে 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 যদি কমতে থাকে, তাহলে আমরা বুঝবো কি যে ইকোনমিক গ্রোথের সাথে সাথে আমাদের বুঝবো কি যে ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে। ঠিক আছে, আর কি ব্যালেন্স গ্রোথ অফ অল 3 সেক্টরস ইন দ্য ইকোনমি। আমি আগের দিন তোমাদেরকে বুঝিয়েছিলাম যে হোয়াট ইজ ব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি, হোয়াট ইজ আনব্যালেন্স গ্রোথ স্ট্র্যাটেজি। আচ্ছা, এখানে স্ট্র্যাটেজির কথা বলেনি, এখানে এইটা বলেছে যে কটা ইকোনমির, অর্থনীতির যে কটা ক্ষেত্র আছে, যে কটা সেক্টর আছে, সমস্ত সেক্টর কি হবে, আস্তে আস্তে গ্রো করতে থাকবে। ঠিক আছে, সেটা বলেছে। আর কি বলছে, রিডাকশন ইন দ্য লেভেল অফ পভার্টি। স্বাভাবিক জিনিস, পভার্টি হচ্ছে একটা আন্ডার ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রিগুলোতে ওয়ান অফ দ্য মেজর প্রবলেম হচ্ছে এই পভার্টি। আমাদের দেশে এই কোভিড পিরিয়ডে প্রায় 6 কোটি মানুষ, ঠিক আছে, তারা মোটামুটি মাল্টি ডাইমেনশনাল পভার্টিতে চলে গেছে এই কোভিড পিরিয়ডে, প্যান্ডেমিকে। এটা আমার কথা নয়, ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা বলছে। ঠিক আছে, আমরা স্টাডি করবো, চাপ নেই। নেক্সট বলছে ফোকাসড অন দ্য প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি। হ্যাঁ, তো ইনক্লুসিভ গ্রোথের একটা কি ফিচার হচ্ছে কি যে এখানে ইকুয়ালিটির উপর, সাম্যের উপর জোর দেওয়া হয়। ঠিক আছে, সাম্যতা, যাতে এই যে যেমন ধরো এই যে বৈষম্যটা আমরা রিডাকশন করবো, তার মানে কি আমরা সাম্যতার দিকে যেতে চাই।
ওকে, নেক্সট কি বলছে, মাস্ট এনসিওর এক্সেস অফ পিপল টু দ্য বেসিক ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস হেলথ এডুকেশন। তাহলে কি হচ্ছে না, ইনক্লুসিভ গ্রোথে যদি মানে ইকোনমিক গ্রোথের সাথে সাথে যখন ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে কিনা বুঝবো কি করে না, যখন সাধারণ মানুষ তারা বেসিক কিছু ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস পাচ্ছে, যেমন তাদের বাড়ির সামনে রাস্তাঘাট বেটার হচ্ছে, তারা খুব সুন্দর পাকা রাস্তা পাচ্ছে, ইজিলি কানেক্টেড, তাই না, আগের থেকে ট্রান্সপোর্ট কমিউনিকেশন বেটার হচ্ছে, সার্ভিসেস বেসিক কিছু সার্ভিসেস যেমন হতে পারে, সেটা হেলথ হতে পারে, এডুকেশন হতে পারে, বুঝছো, অন্যান্য যে পাবলিক সার্ভিসেস যেগুলো থাকে সেগুলো তারা আগের থেকে তারা বেটার হারে পাচ্ছে, এগুলো আমরা দেখে বুঝতে পারবো। নেক্সট বলছে এক্সেস শুড ইনক্লুড, আর কি বলছে কি কি হবে না, তোমার যে কোয়ান্টিটি এবং কোয়ালিটি অফ দিজ বেসিক সার্ভিসেস। তাহলে এই যে সার্ভিসেস যেগুলো আছে শুধুমাত্র দিলে হবে না, সেই সার্ভিসের গুণমান এবং তার পরিমাণগত সেটাও যেন কন্টিনিউয়াসলি বজায় থাকে। কোনো একটা জায়গায় আমি রাস্তা বানানোর কথা, আমি রাস্তায় বানিয়ে চলে এলাম, কিন্তু রাস্তাটা এমনভাবে বানানো হলো যে 3 মাস পরে সেই রাস্তা দিয়ে আর মানে গাড়ি চলাচলের মানে অনুপযুক্ত হয়ে গেল, তাহলে কি হবে, বলছে না, সেরকম কথা বলেনি। বা হেলথ দিতে হয় বলে আমি এমন ভাবে দিলাম যে যেখানে সাধারণ বেসিক টুকু জিনিস, একটা জন্য এক্সরে হয় না কোনো একটা হসপিটালে, বেসিক নেসেসিটিস যেগুলো হয় আমাদের এখন পশ্চিমবঙ্গে কন্টেম্পোরারি হেলথের কন্ডিশন কি তোমরা সবাই নিশ্চয়ই অবগত সেই সম্পর্কে। তাহলে কি আমরা বুঝবো যে ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে? অবভিয়াসলি ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে না। আচ্ছা, আমরা এই জিনিসগুলো স্টাডি করছি কেন? আমরা এই কারণে, বা সিভিল সার্ভিসে এই জাতীয় জিনিসগুলো স্টাডি করতে হয় কেন, ডব্লিউবিসি হোক বা ইউপিএসসি হোক, এই কারণে স্টাডি করতে হয় কারণ ফিউচারে, নিয়ার ফিউচারে তুমি একজন বিউরোক্রেট হবে, সিম্পল জিনিস। যদি তাও নাও ধরি, একজন সাধারণ নাগরিক হিসেবে, তাই না, এই জিনিসগুলো শিখে রাখলে তোমার কি কি প্রাপ্য, কন্টেম্পোরারি কি কি চেঞ্জেস হচ্ছে, এই জিনিসগুলো তোমার জানা প্রয়োজন অবশ্যই। আর তুমি একজন বিউরোক্রেট হবে মানে তোমার তো এই জাতীয় জিনিস তো জানা অবশ্যই প্রয়োজন। এই জিনিসগুলো খুব একটা বেশি কনসেপ্ট লাগে না, এই জিনিসগুলো পড়তে বা বুঝতে খালি একটু একবার দেখে নিলেই ভালো করে বোঝা যায়, গল্পের আকারে শুনে নিলেই হয়। যে মানে ইকোনমির যে যে জায়গাগুলো যেগুলো বুঝতে একটু কনসেপ্ট লাগে বা একটুখানি একটু বিষয়গুলো একটু ধ্যান দিয়ে শুনতে হয়, একটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স, একটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট, একটা হচ্ছে মানি ব্যাংকিং, এই যে চ্যাপ্টারগুলো যেগুলো আছে, বা ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট, এই চ্যাপ্টারগুলো কিন্তু একটু বোঝার মতো চ্যাপ্টার। এই কনসেপ্টগুলো যদি কারো না থাকে তাহলে ইকোনমিতে তার ডিল করাটা মানে খুব টাফ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। ঠিক আছে, তোমরা যারা আছো, হতে পারে তোমাদের হয়তো কারোর ইকোনমিতে তেমন কোনো কনসেপ্ট নেই, কোনো সমস্যা নেই, তাতে রেগুলার ক্লাসগুলো করে যাও, ঠিক আছে, কনসেপ্ট আমি তৈরি করে দেবো, ঠিক আছে, যতটা আমি পারছি নিশ্চয়ই আমি হেল্প করবো। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে যদি তোমাদের আদৌ কাজে লাগছে কি লাগছে না, তোমরা তো কমেন্ট করো না, কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের কাজে আদৌ লাগছে কি লাগছে না। যদি তোমাদের কাজে লাগতে থাকে তাহলে আমি কন্টিনিউ করবো আর কি এটা। ওকে, আচ্ছা, নেক্সট কি বলছে, ইনক্লুসিভ গ্রোথ মে বি প্ল্যান্ড, কি বলছে দ্য ট্রিকল ডাউন অ্যাপ্রোচ বা ডাইরেক্ট অ্যাটাক অন পভার্টি ইউজিং টার্গেটেড ওয়েলফেয়ার স্কিম। আচ্ছা, ভালো করে শুনবেন, বলছে ইনক্লুসিভ গ্রোথ কিভাবে প্ল্যান করা যেতে পারে। তো একটা হচ্ছে ট্রিকল ডাউন অ্যাপ্রোচ। হোয়াট ইজ ট্রিকল ডাউন এফেক্ট? চুইয়ে পড়া তত্ত্ব। তো এই অ্যাপ্রোচে এটা একটা ক্যাপিটালিস্টিক টাইপ অফ অ্যাপ্রোচ, ঠিক আছে, ক্যাপিটালিস্টিক টাইপ অফ অ্যাপ্রোচ। কেন? কারণ এখানে বলা হয় যে সমাজের যারা আপার স্ট্রাটা যারা আছে তাদেরকে তারা আরো যত বড়লোক হবে, ঠিক আছে, এটা বলে মানে এইটার থিওরির মেইন কথা হচ্ছে এটা, তারা রিচ থেকে রিচার হলে কি হবে না, তারা বিভিন্ন সার্ভিস নেওয়ার জন্য তারা এক্সপেন্ডিচার বা খরচ বাড়াবে, তাতে করে কি হবে, রিসোর্সটা মোবিলাইজ হবে ওপর থেকে নিচের দিকে, বা ক্যাপিটাল মোবিলাইজ হবে ওপর থেকে নিচের দিকে, ঠিক আছে। তো এইটাকে বলা হয়, এই অ্যাপ্রোচকে বলা হয় কি, ট্রিকল ডাউন অ্যাপ্রোচ। আর একটা কথা বলেছে কি, ডাইরেক্ট অ্যাটাক অন পভার্টি। তাহলে বলছে এইভাবেও ট্রিকল ডাউন অ্যাপ্রোচ করেও আমরা বিষয়টাকে আমরা আগের থেকে ইনক্লুসিভ গ্রোথের দিকে এগোতে পারি। বা বা আরেকটা হতে পারে কি, যে পভার্টি আছে, চলো ডাইরেক্ট পভার্টিকে অ্যাটাক করো। কিভাবে অ্যাটাক করবো না, পভার্টিকে ইরাডিকেট করতে হবে। কিভাবে পভার্টিকে ইরাডিকেট করবো না, তার জন্য যেটা চাই যে পভার্টি ইরাডিকেশন রিলেটেড একাধিক স্কিম লঞ্চ করো এবং ডাইরেক্ট পভার্টিকে অ্যাটাক করো। আমরা 20 পয়েন্ট প্রোগ্রাম একটা সময় পেয়েছিলাম, রাইট, তোমরা জানো অবশ্যই, MGNREGA, যেটা খুব জনপ্রিয় একটা প্রজেক্ট। এরকম একাধিক প্রজেক্ট আছে যেগুলো কিনা পভার্টিকে অ্যাটাক করা হয়েছে এবং সেখান দিয়ে আমরা চেষ্টা করেছি কি, যে পভার্টি ইরাডিকেট করব, এমপ্লয়মেন্ট জেনারেট করব, MGNREGA, যে এটুকু নিশ্চিত করা হয়েছে যে 100 ডেজ ওয়ার্ক। যদিও পশ্চিমবঙ্গে MGNREGA এর কাজ রিসেন্টলি আমরা দেখতে পাবো কি, যে বেশ কয়েক বছর বন্ধ রয়েছে। তো যাকে মেন যে কনসেপ্টটা যেটা এর পেছনে যেটা ছিল, যে সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, তাতে করে কি হবে না, ইনকাম হবে, এবং সের ফলে কি হবে না, পভার্টিকে আমরা কি করতে পারবো, ইরাডিকেট করতে পারবো। এটা কিন্তু একটা জনপ্রিয় একটা স্কিম MGNREGA, আমরা পরে পড়বো, চাপের কোনো কারণ নেই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলছে,
নেক্সট বলছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইকোনমিক গ্রোথ। তাহলে ইকোনমিক গ্রোথ বা কি করে বুঝবো ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে কিনা, বলছে শুধুমাত্র জনসাধারণের কথা বলেনি, সমস্ত স্তরের লোকজন যেমন বেনিফিট পাচ্ছে তেমনি ইকোনমিক গ্রোথের বেনিফিট কিন্তু এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলিও হবে। আমরা এখন দেখতে পাবো কি আমরা আস্তে আস্তে আমরা ইলেকট্রিক ভেহিকেল ইউজের পরিমাণ বাড়াচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত একটা মতামত আছে, যেটা আমার মনে হয় যে ইলেকট্রিক ভেহিকেল তো করলাম, কিন্তু যে ইলেকট্রিক ভেহিকেলকে যে আমি চার্জ দিচ্ছি সেই চার্জ যদি আবার সেটা কোনো ফসিল ফুয়েল বার্ন করে হয় তাহলে আমার লাভের লাভ কি হলো? সেই তো আমার উৎপাদনটা তো হচ্ছে ফাইনালি সেই ফসিল ফুয়েলকে বার্ন করে, সেটা সেই উৎপাদনটা যদি কোনো ইকো ফ্রেন্ডলি যদি হতো, যেমন ধরো সোলার এনার্জি হলো, এই জাতীয় কিছু হতো, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারতাম। তো যাই হোক, মানে শহরাঞ্চলের জায়গায় যে শহরাঞ্চলের ক্ষেত্রে পলিউশন আগের থেকে কম হবে, স্বাভাবিক জিনিস, কারণ শহর লাগোয়া অঞ্চলে বা কেন্দ্রীয় শহরে কিন্তু এরকম বড় বড় থার্মাল প্ল্যান্ট গুলো থাকে না, সেগুলো মেইন শহর থেকে একটু দূরেই থাকে। যে কোনো থার্মাল প্ল্যান্ট একদম কেন্দ্রীয় শহরে বা সিবিডি অঞ্চলে থাকে না। ওকে, যাকবে, তো আমি এটাই বলতে চাইছিলাম কি যে তোমার হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইকোনমিক গ্রোথ হতে হবে। তাহলে এই জিনিসগুলো কি না বুঝতে পারবো যে ইনক্লুসিভ গ্রোথ হচ্ছে কি হচ্ছে না। আমাদের দেশে আমরা দেখতে পাবো কি যে বেশ কিছু কিছু এরকম কিছু স্কিম আছে যেখান থেকে যেমন ধরো জনসাধারণকে আমরা কি চাইছি যে তাদেরকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট করার জন্য বা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করার জন্য, জনসাধারণকে কমন ব্যাংকিং সিস্টেমে আনার জন্য একটা পপুলার স্কিম নেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রী জনধন যোজনা নেওয়া হয়েছিল কিনা তোমার মনে আছে? মেরা খাতা ভাগ্য বিধাতা, এই যে লোগোটা তোমরা জানো। এছাড়া ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম নেওয়া হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েছি আমরা, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন বানিয়েছি আমরা, যাতে ইউথ যারা আছে, তাই না, ডিপেন্ডেন্সি পপুলেশনের কথা বলছি না আমি, ইউথ যারা আছে, যারা ওয়ার্কিং পপুলেশন আছে, তাদের যাতে স্কিল অনেক বেটার হয়, এই কারণে এই জাতীয় তোমার হচ্ছে প্রোগ্রাম নেওয়া হয়েছিল। তোমরা জানো ট্রাইজম বলে একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল। ওকে, ট্রাইজম, আচ্ছা ওকে, ট্রেনিং ফর রুরাল ইউথ ফর সেলফ এমপ্লয়মেন্ট। তো রুরাল ইউথকে সেলফ এমপ্লয়মেন্ট করার জন্য প্রজেক্টটা নেওয়া হচ্ছে। তো একাধিক এরকম আমরা যখন পভার্টি যখন আমরা পড়বো সেই রিলেটেড যে সমস্ত প্রজেক্ট আছে সময় এসলে আমরা পড়বো, ঠিক আছে? তাই এইগুলো ছিল কিনা সাইলেন্ট ফিচার্স অফ ইনক্লুসিভ গ্রোথ। পরীক্ষায় তোমাকে যদি কখনো, এখন তো তোমাদের এমসিকিউ প্যাটার্নে এখান থেকে জিজ্ঞাসা করতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এলিমেন্ট অফ, বা হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ফিচার অফ ইনক্লুসিভ গ্রোথ, নিচের কোনটা একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটা বৈশিষ্ট্য নয়, এরকম তোমাকে জিজ্ঞাসা করবে। ওকে, আর তোমাকে যদি তোমার ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমাকে জিজ্ঞাসা করতে পারবে যে ইনক্লুসিভ গ্রোথের ফিচার গুলো কি কি লিখুন, তো তখন তোমাকে এগুলো লিখতে হবে, চাপের কোনো কারণ নেই, আহামরি কিছু নেই। নেক্সট হচ্ছে চ্যালেঞ্জেস ইন অ্যাচিভিং ইনক্লুসিভ গ্রোথ ইন ইন্ডিয়া। তো বলছে ভারতে ইনক্লুসিভ গ্রোথ অ্যাচিভ করার ক্ষেত্রে কি কি বাধার সম্মুখীন হতে হয় সেগুলো আমরা একটুখানি দেখে নেব, ঠিক আছে? প্রথমত বলেছে পভার্টি, ঠিক আছে, দারিদ্রতা। তোমরা জানো যে দারিদ্রতা একটা অন্যতম মেজর প্রবলেম, শুধুমাত্র ভারতবর্ষে নয়, আফ্রিকান কান্ট্রিগুলোতে কিন্তু দারিদ্রতা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। চলো আমাকে এখানে ভারতের কথা বলেছে, দেখা যাক তো ইন্ডিয়ার কন্ডিশন কি রয়েছে সেটা আমরা একটুখানি দেখে নেব। আমি তোমাদের আগের দিনও বলেছিলাম যে পেপার পত্রিকাতে যেগুলো বেরোয় রিলেটেড ইনফরমেশন, নীতি আয়োগ বা এই জাতীয় গভর্নমেন্ট অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো বেরোয় সেগুলো তোমরা পড়তে থাকবে, তাতে তোমাদের লেখনীতে বা পরীক্ষায় যদি কখনো আসে, ঠিক আছে, যাতে তোমরা এইগুলো মেনশন করতে পারো। শুধুমাত্র পরীক্ষার জন্য জিনিসগুলো পড়ো না, আবারও বলছি, একজন মানুষ হিসেবে সমাজে কি চলছে না চলছে না সেগুলো আমাদের জেনে রাখা দরকার। মানে শুধুমাত্র যে পড়া আমাকে একটা চাকরি পরীক্ষাকে পাস করতে হেল্প করবে, হ্যাঁ অবশ্যই আমরা পড়ছি তো একটা বিশেষ উদ্দেশ্যে, তাতে কোনো সন্দেহ নেই, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পরীক্ষাটাকে পাস করব। কিন্তু এই পড়াটা শুধুমাত্র পরীক্ষা পাস হয়ে গেলাম বা সমস্ত পড়া যা পড়েছি সব কিছু ভুলে যাও, আমার মনে হয় এই পড়া এইরকম শিক্ষা আমরা কেউই চাই না, ঠিক কিনা? যে শিক্ষা আরো ম্যাচিওর করবে, একজন সামাজিক জীব হিসেবে, হ্যাঁ, একজন সাধারণ মানুষকে অসাধারণ বানাবে, সেই শিক্ষাই আমাদের প্রয়োজন আমাদের প্রত্যেকের জীবনে। আচ্ছা, যেই শিক্ষা না হলে না, এই যে আমাদের আজকেরকার কন্টেম্পোরারি সমাজে কি চলছে বলতো, যারা ক্রাইম করছে, বড় বড় ক্রাইম, সে আরজিকর হোক বা যাই হোক, বড় সড়ো যে সমস্ত ক্রাইম যেগুলো ঘটছে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ সহ সারা পৃথিবীতে যে ক্রাইমগুলো ঘটছে, তো যারা কিন্তু অশিক্ষিত কি না? অবশ্যই না। যারা বড় বড় ক্রাইম করে তারা সবাই, বেশিরভাগ দেখবে সবাই কিন্তু শিক্ষিত, অশিক্ষিত কেউ না, শিক্ষিত। কিন্তু হয় কি, তাদের যে শিক্ষার, আমার মনে হয় শিক্ষার কোথাও কিছু গাফিলতি থেকে গেছে, মোরাল শিক্ষা বা নৈতিক শিক্ষার কোনো একটা জায়গা অভাব থেকে গেছে। যাকে এটা ফিলোসফির ক্লাস না, আবার বললে ভাববে তোমরা যে স্যার হয়তো ফিলোসফি দিচ্ছে, সময় নষ্ট করছে। ঠিক আছে, চলো আমরা টপিকে ফিরি।
যেটা আমি বলছিলাম যে পভার্টি আমাদের কন্ডিশন কি ইন্ডিয়ার দেখা যাক। তোমাকে যদি কালকে জিজ্ঞাসা করে, ধরো ইউপিএসসি জাতীয় পরীক্ষাতে তোমাকে বা এনডিএ সিডিএস জাতীয় পরীক্ষা তোমরা যদি দাও, সেখানে ডেটা রিলেটেড ইনফরমেশন তোমাকে জিজ্ঞাসা করবে না। তুমি যারা জানো তো জানো, যারা জানো না আমি বলে দিচ্ছি, বা চাইলে তোমার প্রিভিয়াস যেটা উল্টে দেখে নিও। তোমাকে দেখবে তোমার কনসেপ্ট আছে কি নেই। তোমাকে যদি একটা কোশ্চেন করে যে ইন্ডিয়াতে পভার্টি, নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়াতে পভার্টি লেস পভার্টি, মানে যেই রাজ্যগুলো আছে সেগুলো পভার্টি লেস পভার্টি রাজ্য, ঠিক আছে, সেই সমস্ত রাজ্যগুলো ভালো জায়গায় রয়েছে। সেন্ট্রাল ওয়েস্টার্ন সেন্ট্রাল অ্যান্ড ইস্টার্ন ইন্ডিয়াতে যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো হচ্ছে কি না পভার্টি সব থেকে বেশি এই রাজ্যগুলোকে আমরা দেখতে পাবো, এই রাজ্যগুলোতে আমরা দেখতে পাবো। তা তোমাকে যদি এই জাতীয় একটা স্টেটমেন্ট দিল, 2 নম্বর স্টেটমেন্ট দিল যে ইন ইন্ডিয়া যে রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াতে কি বলেছে যে মোটামুটি 25% ইন্ডিয়াতে মোটামুটি বলেছে 25% পপুলেশন তারা কি বলেছে না মাল্টি ডাইমেনশনালি পুয়ার। ধরো এরকম দুখানা স্টেটমেন্ট দিয়ে বললো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অথবা ট্রু রিগার্ডিং পভার্টি ইন ইন্ডিয়া। ঠিক আছে, তুমি কি করবে? তোমার কাছে কি কোনো ক্লিয়ার কাট আইডিয়া আছে? বোঝা গেল? আমি শুধু পড়াচ্ছি, সময় নষ্ট করছি না, আমি তোমাকে অ্যাকুয়েন্টেড করে দিচ্ছি যে যাতে পরীক্ষায় কেমন কোশ্চেন তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে তার সঙ্গে হ্যাবিচুয়েট হয়ে যাও। ওকে, তো তাহলে প্রথম স্টেটমেন্টটা কি ছিল যে ইন্ডিয়াতে নর্দার্ন এবং সাউদার্ন ইন্ডিয়াতে যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলো কি, সেই রাজ্যগুলোকে পভার্টির কন্ডিশন মানে ভালো, খুব ভালো কন্ডিশনে রয়েছে। ঠিক আছে, ওয়েস্টার্ন সেন্ট্রাল এবং ইস্টার্ন জোনে যেই রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে আমরা পভার্টি আমরা বেশি দেখতে পাবো। এই স্টেটমেন্টটা একদমই ঠিক কথা। হ্যাঁ, তাহলে সেই ম্যাপটা দেখে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, নীতি আয়োগ এই ম্যাপটা পাবলিশ করেছিল। ওকে, নীতি আয়োগ এই ম্যাপটা পাবলিশ, রিসেন্ট ম্যাপ, কোনো চাপের কারণেই পুরনো এটা আমি ইউজ করি না। ঠিক আছে, তো এটা রিসেন্ট ম্যাপ। তো কি বলে দেখা যাক, বলছে ইন্ডিয়া র্যাঙ্ক 111 আউট অফ 125 কান্ট্রি ইন দ্য গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। অক্টোবর 2023 এর প্রশ্ন। তা দেখতে পাচ্ছি কি যে ইনক্লুসিভ গ্রোথকে অ্যাচিভ করার জন্য আমাদের দেশে পভার্টিটা কতটা বড় ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে আমরা দেখছি কি এই জাতীয় ইনফরমেশন তোমরা ইউজ করবে। দেখো এই ডেটাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই ডেটাগুলো স্বাভাবিকভাবে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যে কনসেপ্টটা আমি তোমাদেরকে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি সেই কনসেপ্টের কিন্তু কোনো চেঞ্জেস হবে না। বোঝা গেল কি বললাম? মানে এই যে কন্ডিশন যেটা আছে আমার অন্তত মনে হয় না 2-1 বছরের মধ্যে হঠাৎ করে এর কোনো বিরাট পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এই যে পভার্টি এগুলো ইরাডিক, এগুলো খুব সময় সাপেক্ষ মামলা, রাতারাতি এগুলো চেঞ্জেস হয় না, ধীরে ধীরে এগুলো চেঞ্জেস হয়। হ্যাঁ, এই পিকচার আমরা চাই এই পিকচারটা বদলে যাক, কিন্তু বদলাতে সময় লাগবে, ওভারনাইট বেসিসে এই পিকচারটা অন্তত বদলাবে না। বোঝা গেল কি বললাম? মানে আমি বলছি বলে নয়, তুমি নিজে বিবেক দিয়ে বিচার করে দেখো। ওকে, তাহলে ইন্ডিয়া র্যাঙ্ক 111, 125টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 111 গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে। তাহলে আমাদের কন্ডিশন কি খুব ভালো জায়গা রয়েছে। এটা সেপ্টেম্বর মাস চলছে, আগের বছর অক্টোবর মাসে রিপোর্ট বেরিয়েছিল, এই রিপোর্টটা আবার 2024 সালে নিশ্চয়ই বেরোবে 2023-এর উপর ভিত্তি করে। ওকে, সেটা নিশ্চয়ই এর কিছু চেঞ্জেস আমরা দেখতে পাবো। ঠিক আছে, কিন্তু চেঞ্জেসটা নিশ্চয়ই মানে বিরাট কিছু, মানে হঠাৎ করে ইন্ডিয়া 111 থেকে 11-এ চলে আসবে এমনটা নয়। ওকে, নেক্সট বলছে কি হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ পভার্টি ইন ইন্ডিয়া। আমরা একটুখানি দেখে নেবো যেই কথাগুলো আমি তোমাদেরকে বলবো। হোয়াট ইজ পভার্টি? আচ্ছা, হোয়াট ইজ পভার্টি এটা নিশ্চয়ই তোমরা জানো, হয়তো ডেফিনেশনটা কেউ হয়তো আন্দাজ করতে পারবে না। পভার্টি হচ্ছে একটা সোশ্যাল কন্ডিশন যেখানে একজন মানুষ তার মিনিমাম নেসেসিটি যেগুলো থাকে সেগুলো সে ফুলফিল করতে পারে না। ঠিক আছে, তো সেটাকে বলা হয় কি পভার্টি। এটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা লাইন, একটা বিমূর্ত একটা রেখা, যার তলায় যারা থাকে তাদেরকে বলা হয় বিপিএল বা বিলো পভার্টি লাইন, আর যার ওপরে যারা থাকে তাকে বলা হয় এপিএল বা অ্যাভাব পভার্টি লাইন। তাহলে পভার্টি লাইন হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট একটা লাইন একটা। ওয়ার্ল্ড ব্যাংক রিসেন্টলি বলেছে কি যে যদি কোনো ব্যক্তি পার ডে $2.15 ইউএস ডলার যদি সে ইনকাম করে, তো $1 ইকুইভ্যালেন্ট টু নিয়ার অ্যাবাউট মোটামুটি 83-84 টাকার মতো রাইট নাও। তো 2.15 মানে তাকে যদি আমি কনভার্ট করি ওই 8 দুগুণে 16, 160 টাকা, চলো 170 টাকার মতো, 170 থেকে 180 টাকা। তো এর মতো, ঠিক আছে, তো রাউন্ড ফিগারে আমি 180 টাকা ধরলাম। তাহলে যদি কোনো ব্যক্তি পার ডে 180 টাকা যদি ইনকাম করে তাহলে তাকে আমরা কি বলতে পারি যে তিনি পভার্টিতে বিলং করে না। বুঝতে পারছো? এই হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক বলছে। হ্যাঁ, সেই ধরেও বলছে দ্য ওয়ার্ল্ড ব্যাংক 2022 রিপোর্ট সেজ দ্যাট অ্যান ইনক্রিজ অফ 56 মিলিয়ন পুয়ার পিপল ইন 2022 অ্যাট $2.15। মানে বলছে কি, ভালো করে মন দিয়ে শোনো, আমাদের ইন্ডিয়ার পিকচার কি বলছে প্যান্ডেমিকে, এই যে প্যান্ডেমিক হয়ে গেল কোভিড পিরিয়ডে, মানে মোটামুটি 5.6, এটা তো সরকারি নথি বলছে, এটা অবভিয়াসলি অ্যাকচুয়াল ডেটা এর থেকে বেশিই হবে। তো মোটামুটি চলো রাউন্ড ফিগারে আমি মোটামুটি ধরেই নিলাম 5.6 নিয়ার অ্যাবাউট 6 কোটি মানুষ তারা
পার ডে। হ্যাঁ, সেই 170-180 টাকা ইনকাম করার সামর্থ্য তাদের নেই। এবং কোভিড পিরিয়ডে এই ঘটনাটা ইন্ডিয়াতে ঘটেছে। কে বলছে এটা? ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলছে। ঠিক আছে, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট বলছে। তো মাথায় রেখো মোটামুটি। তাহলে পভার্টি হচ্ছে একটা ওয়ান অফ দ্য কি কজ, কি যে টু অ্যাচিভিং বা কি চ্যালেঞ্জেস অ্যাচিভিং ইনক্লুসিভ গ্রোথ ইন ইন্ডিয়া। তাহলে কালকে যদি তোমাকে লিখতে দেয় এটা যে হোয়াট আর দ্য মেজর চ্যালেঞ্জেস হ্যাঁ টু অ্যাচিভ ইনক্লুসিভ গ্রোথ ইন ইন্ডিয়া, ঠিক আছে, দিতেই পারে, না দেওয়ার কোনো কারণ নেই। তুমি যদি সিলেবাসটা দেখো এন্টায়ার ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, চাপের কোনো কারণ নেই। এবং তোমরা যারা 2014 সালের আগে যদি তোমরা কেউ মেন্সের কোশ্চেন পেপার দেখে থাকো, WBCS তখন রিটিন পরীক্ষা হতো, তৎকালীন সময়কার কোশ্চেন পেপারগুলো একটু দেখে নিও, ঠিক আছে। কোশ্চেনের ধাঁচ মোটামুটি এরকমই ছিল। তো স্বাভাবিকভাবে সেটা তো অনেকটা পুরনো হয়ে গেছে, তো এখন কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। ইউপিএসসি কোশ্চেন পেপারগুলো দেখো, আমি দেখে ঘেটে আমি তোমাদেরকে বলছি কি কি কোশ্চেন আসতে পারে, কি কোশ্চেন আসতে পারে না, ঠিক আছে। চলো, বাকি তোমাদের ইচ্ছা। যদি কেউ সিরিয়াস অ্যাসপিরেন্ট থাকো, সিরিয়াসলি পড়াশুনো করবে। কোনো একটা কাজ সিরিয়াসলি করে আমি কাউকে ফেল হতে দেখিনি, ঠিক আছে। স্বাভাবিক কিছু না কিছু তুমি অ্যাচিভ করবেই করবে, চাপের কোনো কারণ নেই। নেক্সট বলছে কি আনএমপ্লয়মেন্ট, অন্যতম মেজর কজ। তোমরা জানো যে আমাদের মতো দেশে, সে সেন্টার হোক বা স্টেট হোক, আনএমপ্লয়মেন্ট একটা বিরাট বড় কজ। এবং নানান সময় আমরা দেখতে পাচ্ছি কি নানান সময় সরকার তোপের মুখে পড়ছে, চাকরি বাকরি সরকার দিতে পারছে না। এবারে আনএমপ্লয়মেন্ট শুধুমাত্র সরকারি চাকরির কথা বলে না, বলছে কি বিভিন্ন অন্যান্য যে কোনো সেক্টরে, সে প্রাইভেট হোক বা গভর্নমেন্ট কুচবি, যেখানে এমন কিছু সরকার পদক্ষেপ নিয়েছে যেখানে প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে। সিম্পল জিনিস। চলো পশ্চিমবঙ্গের কথা বলি। পশ্চিমবঙ্গে নতুন কোনো ইন্ডাস্ট্রি হয়েছে কি যেখান থেকে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে? কোন নতুন কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে কি যেখানে ইন্ডাস্ট্রি মানে যেখানে প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে? গভর্নমেন্ট এমন কোনো নতুন কোনো জায়গায় এমপ্লয়মেন্ট জেনারেশন করেছে কি? তো মোরাল অফ দ্য স্টোরি আমি এটাই বলতে চাইছি যে পশ্চিমবঙ্গ সহ অল ওভার ইন্ডিয়াতে ইনক্লুসিভ গ্রোথকে অ্যাচিভ করার ক্ষেত্রে এটা একটা অন্যতম প্রধান কারণ কি যে আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। দ্য কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া আর লো ডিউ টু হাই প্রিভিলেন্স অফ ইলিটারেসি অ্যান্ড ডিউ টু ওভার ডিপেন্ডেন্স অন এগ্রিকালচার। আচ্ছা, আর একটা কথা বলে নিই, আনএমপ্লয়মেন্ট হওয়ার পেছনে আর একটা প্রধান কারণ রয়েছে। সেটা হচ্ছে কি যে কাজগুলো রয়েছে, এমনটা নয় যে কাজ একদম নেই, কাজ তো কিছু রয়েছে, সময়ের সাথে সাথে চেঞ্জেস হয়ে যাচ্ছে। তেমনি ভাবে দেখতে পাবো কি যে কাজ তো কিছু রয়েছে, কিন্তু দেখা যাবে সেই কাজকে করার জন্য পর্যাপ্ত পরিমাণে লিটারেট যে ওয়ার্কফোর্স সেটা আবার পাওয়া যাচ্ছে না। তাও এটাও একটা কারণ আনএমপ্লয়মেন্ট হওয়ার। ওকে, এবং তার সাথে সাথে কি যে আমাদের মতো দেশে দেখতে পাবো, আমাদের দেশে ইন্ডিয়ার কথা বলছি, এবছর WBCS এর মেন্সের কোশ্চেনটা ছিল যে সব থেকে বেশি যে পপুলেশন যার উপর ডিপেন্ডেবল সেটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটি, স্পেসিফিক্যালি এগ্রিকালচারের উপর সবাই ডিপেন্ডেবল, মানে প্রাইমারি মেজর পপুলেশনটা এগ্রিকালচারের উপর ডিপেন্ডেবল, ঠিক আছে। এটাও একটা অন্যতম প্রধান কারণ কি আনএমপ্লয়মেন্টে। কারণ তোমরা জানো যে এগ্রিকালচার সেক্টরে আমরা দেখতে পাবো যে বেশ কিছু টাইপ অফ আনএমপ্লয়মেন্ট হয়, যেমন ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট হয়, হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে মার্জিনাল আনএমপ্লয়মেন্ট হয়, সিজনাল আনএমপ্লয়মেন্ট হয়, এরকম একাধিক আনএমপ্লয়মেন্ট হয়। আমাদের ইন্ডিয়াতে, শুধু ইন্ডিয়া বলে ইন্ডিয়া নয়, বাংলাদেশ, পাকিস্তান, যে কোনো ডেভেলপিং কান্ট্রিতে বা যেই সমস্ত দেশে তারা এগ্রিকালচার ভিত্তিক ইকোনমি, সেই সমস্ত দেশে এই জাতীয় আনএমপ্লয়মেন্ট দেখা যায়। দ্যাট ইজ কি সিজনাল আনএমপ্লয়মেন্ট। আমরা তো অবভিয়াসলি দেখতে পাবো যে সেখানে দেখতে পাবো কি যে একটা পার্টিকুলার সময় তাদের কাজ আছে, অন্য সময় তাদের কিন্তু কি তাদের কাজ থাকছে না, ঠিক আছে। এই যেমন ধর বর্ষাকালে যখন রোয়া হয়, তো মানে ধান বীজ চারা যখন পোতা হয়, সেই সময় একটা কাজে লাগে, রিমেনিং সময় যেটুকু তো দেখা যায় না। তাই গ্রামাঞ্চলে আমরা কি দেখতে পাই, যারা ওয়ার্কফোর্স যারা থাকে, তো এই সময়টা তারা তাস খেলে বা তারা সময় নষ্ট করে, তার কারণ তাদের হাতে কিন্তু আর কোনো তেমন কাজ থাকে না। 183 ডে যদি কোনো একজন লেবার যদি 183 দিন তারা যদি কাজ পায়, তাহলে ধরা হয় যে সে মার্জিনাল লেবার নয় আর কি, ঠিক আছে। তার তলায় যদি কেউ থাকে, তো সেটাকে আমরা ধরতে পারবো কি যে তার মানে আনএমপ্লয়মেন্ট তার রয়েছে। The quality of employment is also major problem as more than 80% of people work in the informal sector without any social security. বুঝতে পারছো, এটা কিন্তু খুব একটা বিরাট বড় ডেঞ্জার জিনিস। তোমরা যারা কনস্ট্রাকশন ওয়ার্কারকে দেখতে পাও, তাদের কজনের সোশ্যাল সিকিউরিটি রয়েছে গিয়ে জিজ্ঞাসা করেছো? কতজনের নিরাপত্তা রয়েছে যারা কাজকর্ম যারা করে, ঠিক আছে। যারা ম্যানহোল পরিষ্কার করে এই বড় বড় সিটিগুলোতে, তাদের কন্ডিশন কি কখনো গিয়ে খুঁজে দিয়ে দেখেছো? আমি এন্টায়ার সবার কথাই বলছি যে যারা ওয়ার্কফোর্স যারা রয়েছে, তাদের মোর দ্যান 80% তারা কেউ কিন্তু কি নেই, তাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নেই। ভাবতে পারছো? তারাও তো মানুষ না, তারাও তো মানুষ।
বেশ, চলো নেক্সট। চলো তাহলে আনএমপ্লয়মেন্ট একটা অন্যতম একটা প্রধান কজ। নেক্সট আছে রিজিওনাল ডিসপ্যারিটি, আঞ্চলিক বৈষম্য। তোমরা দেখতে পাবে যে যে এক একটা জায়গায় এক একটা লোকজন তারা কি করে, হ্যাঁ আমি বাঙালি, আমি বিরাট বড় কিছু একটা, দেখো বলছে উফ, মানে আমি যাক, আমি কোনো কাউকেই ছোট করছি না, কাউকে আমি বড় না বলছি, যে এই এই জাতীয় একটা রিজিওনালিজম একটা কাজ করে, যে কোনো একটা পার্টিকুলার রিজনের লোকজন তারা নিজেদেরকে সুপিরিয়র ভাবে অন্যদের সাপেক্ষে অন্যদেরকে তারা ডিমোটিভেট করে, ছোট করে, ঠিক আছে। এই যে রিজিওনাল ডিসপ্যারিটির সাথে সাথে ইকোনমিক ডিসপ্যারিটি আছে, যার আছে যে বললাম, এইটাই দেখলে বুঝতে পারবে তোমরা। ঠিক আছে, এই হচ্ছে ওয়ার্ল্ড। একদিকে তো নেই তো নেই, কিছু নেই, হ্যাঁ, একদিকে আছে তো আছে, প্রচুর আছে, প্রচুর আছে। এটা 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 অঞ্চল ভিত্তিতেও সত্যি কথা। যেই অঞ্চলে আমি যদি বলি ধরো নয়ডার কথা, কলকাতার কথা, যে কোনো বড় বড় সিটি, মুম্বাইয়ের কথা, ঠিক আছে, তো বড় বড় সিটি, তার সেই কেন্দ্রিক ডেভেলপমেন্ট, আর সেই জায়গা থেকে যে একটু সরে যায়, 100 কিলোমিটার দূরের দিকে চলে যাও, ডেভেলপমেন্ট কি সেই অনুযায়ী থাকে? আস্তে 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 আমার কমতে থাকে, ঠিক আছে। তো এটা স্বাভাবিক জিনিস, এটা আমরা দেখতে পাই, মানে জিনিসটা স্বাভাবিক মোটেই নয়, মানে এটা আমরা দেখতে পাই যে রিজিওনাল ডিসপ্যারিটি, যেটা একটা অন্যতম একটা কি কজ টু অ্যাচিভ ইনক্লুসিভ গ্রোথ, ঠিক আছে। হিউজ ইনকাম গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার, স্বাভাবিক জিনিস, তো বুঝতেই পারছো। কন্ট্রিবিউট টু দ্য রিজিওনাল ডিসপ্যারিটিস হুইচ ক্রিয়েট আ সিস্টেম হোয়ার সাম স্পেসিফিক গ্রুপস হোল্ড মোর প্রিভিলেজেস ওভার আদার্স, ঠিক আছে। কিছু যাদের আছে তারা স্বাভাবিক পরিমাণে কি হয়, তারা পায়, এক্সট্রা প্রিভিলেজ পায়। আজকে যদি আমি বলি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস বা ইকুয়াল অপরচুনিটি কি দেব না, টু ডিস্ট্রিবিউট মেটেরিয়াল রিসোর্সেস, যদি আমি বলি, ধরো আজকে যদি একটা কোনো সরকারি টেন্ডার ডাকা হয়, যে কোনো ইকুয়াল অপরচুনিটি তো দেওয়া হচ্ছে, সরকার ইকুয়াল অপরচুনিটি দিচ্ছে, ধরো সেই টেন্ডার ডাকার জন্য, সেই টেন্ডার ডাকার জন্য কি বলা হলো না, বলা হলো যে ওইটা টেন্ডার নিতে গেলে তোমার 2 কোটি টাকা লাগবে। এবারে ওই টেন্ডার পাবে কারা? যার 2 কোটি টাকা বা তার বেশি আছে, সেই না টেন্ডারটা পাবে। একজন সাধারণ মানুষ যিনি রিক্সা পুল করেন, বা সাধারণ দেখুন একজন ট্যাক্সি ড্রাইভার, কুচবি XYZ, যে কোনো একজন এগ্রিকালচার যিনি করেন, চাষবাস করেন, তো তিনি কি কোটিপতি? তুমি ছেড়ে দাও পাঞ্জাবের কথা, ছেড়ে দাও হরিয়ানার কথা, ছেড়ে দাও, আমি নর্মাল বলছি অ্যাজ এ হোল, ঠিক আছে। অর্থনীতি যখন তোমরা ইকোনমি যখন স্টাডি করবে বা ইকোনমিক্স যখন তোমরা স্টাডি করবে, হ্যাঁ, এটা অধ্যাপক মার্শাল, তো তিনি বলতেন, কি বলতেন বলো তো, মানে উনি আমাকে বলেননি, উনি বইতে বলেছেন কি, যে যখন আমরা স্টাডি করব যে একজন কমন মানুষ তিনি যা বিহেভ করেন, ঠিক আছে, এক্সেপশনাল কোনো কিছুকে নিয়ে আমরা স্টাডি করব না, অ্যাজ এ হোল কমন পিপল যেভাবে বিহেভ করেন, তো সেই জিনিসটাকে নিয়ে আমরা স্টাডি করবো। বোঝা গেল কি বললাম? তো তিনি কি ওই টেন্ডারটা পাবেন? মোরাল অফ দ্য স্টোরি আমি বলতে চাইছি, অবভিয়াসলি পাবেন না। এক্ষেত্রে দেখা যায় ব্যাংক কাকে লোন দেয় বলো, ব্যাংক কাকে লোন দেয়, আর লোনের প্রয়োজন হয় কার? লোনের প্রয়োজন হয় তার, ধরো একজন চাষি আছে যিনি হয়তো সামনে একটা আলু চাষ করবেন, তার ক্ষেতের জন্য তার হয়তো সাপোজ তার 50,000 টাকা লাগবে। আহামরি চাষিদের বিরাট কিছু টাকা পয়সা লাগে না, লাগবে, তাই তো। তো দুম করে দিয়ে পাবে না, বলে তোমার কি জমি আছে, তুমি কিছু বন্ধক রাখতে পারবে? স্বাভাবিক, তো বলছে আমার কিছুই নেই, আমি হয়তো টাকাটা নিয়ে আমি একটা জমি বন্ধক নিয়ে আমি চাষ করবো, দেবে কি দেবে না? তাহলে প্রয়োজন ওনার ছিল, তো উনি কিন্তু পাবেন না। লোন কাকে দেবে? ব্যাংক তাকেই লোন দেবে যে লোন রিকভার করার তার অলরেডি অ্যাসেট আছে। তো স্বাভাবিক জিনিস, এটা স্বাভাবিক, এটা ঘটে থাকে কিনা? তাই আমরা দেখতে পাবো কি, যে এই ডিসপ্যারিটি গুলো থেকে থাকে। তো যার অলরেডি টাকা আছে সে লোন পায়, যার টাকা নেই সে লোন পায় না, সিম্পল জিনিস। ওকে, নেক্সট আসো, তাহলে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে মেজর চ্যালেঞ্জেস টু অ্যাচিভ ইনক্লুসিভ গ্রোথ ইন ইন্ডিয়া, ঠিক আছে। মনে থাকবে, সেটা হতে পারে MCQ দিক, হতে পারে তোমাদের লিখতে দিক, কুচবি, আই হোপ তোমরা এটা পারবে, ঠিক আছে। আবারও বলছি, যদি তোমাদের ভালো লেগে থাকে বা যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকে যে এই জায়গাটা বুঝতে পারি, একটু বলে দিন আমাকে, তাহলে কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দেবো এটা। নেক্সট হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, ঠিক আছে। আচ্ছা, এই ডেভেলপমেন্ট রিলেটেড আমরা ইন্টারন্যাশনাল স্তরে বেশ কিছু গোল আমরা দেখতে পাবো, যেগুলো বিভিন্ন সময় অ্যাচিভের কথা বলা হয়েছে, ঠিক আছে। তাদের মধ্যে অন্যতম একটা হচ্ছে কি না, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, যেটা শুরু হয়েছিল 2000 সালে। ইউনাইটেড নেশনস শুরু করেছিল 2000 সালে। হ্যাঁ, তৎকালীন সময়ে বলা হয়েছিল যে এই 8খানা যে ডেভেলপমেন্ট যেগুলো আছে, এখন এই 8খানা কি কি দেখার দরকার নেই, ঠিক আছে, দেখার এই কারণ দরকার নেই, এটা অনেক মডিফাই হয়ে গেছে, আমি সেটা তোমাকে বলবো, সেটা মনে রেখো, কাজে লাগবে 2030 সালের আগে। তো বলছে এই 8খানা গোল ছিল যেগুলোকে আমরা অ্যাচিভ করবো, ঠিক আছে। ওয়ার্ল্ড লিডার্স unanimously committed themselves to fight poverty and hunger, gender inequality, environmental degradation and HIV/AIDS while improving access to education, healthcare and clean water
অল বাই 2015। তাহলে এখানে কি 15 বছরের জন্য এই যে যেই কথাগুলো এইগুলোই এখানে লেখা আছে, ঠিক আছে। 15 বছরের জন্য এই 8খানা গোল আমরা নিয়েছি, যেটা 2000 সাল থেকে 2015 সালে এসে শেষ হবে, এই 15 ইয়ার্সের জন্য। যখন 2015 সালে এইটা শেষ হয়, সেই সময় দাঁড়িয়ে কি করা হয় না, ইউএনডিপি, আবার ইউএনও আমি বলে দেওয়া ভালো, ইউএনডিপি কি করে না, নেয় এসডিজি গোল। এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের আপডেটেড ভার্সন হচ্ছে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। কি করা হলো 2015 থেকে 2030 সালের পর্যন্ত, ঠিক আছে। আবার 15 বছরের জন্য, আবার 2030 সালে গিয়ে নিশ্চয়ই আবার 15 বছর হবে কি হবে, তো সেটা দেখা যাবে। যেহেতু এর আগে 15 করে হয়েছে, আবার হতে পারে হয়তো 15 ইয়ার্স 2045 সাল পর্যন্ত আবার কিছু টার্গেট অ্যাচিভ করার জন্য হয়তো ভাবা হতে পারে, আমি এখনো জানি না, মেবি হতে পারে, ঠিক আছে, নট শিওর। তো এরকম কিছু থাকবে। তো 2030 সাল পর্যন্ত কি করেছে না, আবার কিছু 17খানা টার্গেট রেখেছে। 17খানার মধ্যে অ্যাকচুয়ালি 16খানা টার্গেট, আর 17 নম্বরটা হচ্ছে কোঅপারেশন, একে অপরের সঙ্গে করবে, ঠিক আছে। তো বলছে কি এই 17খানা অ্যাচিভ করার জন্য টার্গেট লক্ষ্যমাত্রা রেখেছে 2015 থেকে 2030 পর্যন্ত, যার নাম দিয়েছে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আচ্ছা, আমি এগুলো কেন পড়াচ্ছি কারুর মাথায় আসতে পারে, বলে রাখি। লাস্ট ইয়ার 2023 সালে যে প্রিলিমিনারি হয়েছে, সেখানে কিন্তু এইখান থেকে এই কোশ্চেনটা ছিল যে এখন যে এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আগে যে নামে আমরা ডাকতাম, তাকে এখন আমরা কি নামে ডাকি। তো তুমি যদি না জানো তো কি করে আনসার করবে, নট পসিবল না। তাকে আমরা কি নামে ডাকি, তাকে এখন আমরা এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল নামে ডাকি, ঠিক আছে। নেক্সট বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আচ্ছা, প্রথমে আসো, হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো বলা হয় যে ধরো আজকের আমার ডেভেলপমেন্ট পারপাসে রিসোর্সগুলোকে আমি এমনভাবে এক্সপ্লয়েট করলাম যে ফিউচার জেনারেশনের জন্য সেই জাতীয় কোনো রিসোর্স থাকলোই না, তাহলে কি সেটা ভালো হবে? সেটা এমনিও ভালো না, এরকম ডেভেলপমেন্ট আমরা চাইছি না। এই কারণে আমরা চাইছি কি যে পরিবেশ বান্ধব উন্নয়ন। মানে কি, মানে ডেভেলপমেন্ট হবে বাট আমরা পরিবেশকে আমরা ক্ষতি না করে বা মিনিমাম এফেক্ট করে, যাতে আমরা ফিউচার জেনারেশনের জন্য যে রিসোর্সগুলো যেগুলো আছে আমরা এমনভাবে ইউটিলাইজ করবো যেন ফিউচার জেনারেশনের জন্য সেই রিসোর্সগুলোকে আমরা প্রিজার্ভ করতে পারি, তারাও যেন এসে কি করতে পারে, এই রিসোর্সগুলোর যে লাভ তারা উঠাতে পারে। তো এই জন্য এটাকে আমরা এই রকম টাইপের উন্নয়নকে আমরা কি বলি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি। মানে এই ডেভেলপমেন্টে এনভায়রনমেন্টের সঙ্গে মানে ডেভেলপমেন্টের একটা সম্পর্ক থাকবে, ঠিক আছে। বলছে অ্যাজ দ্য ডেভেলপমেন্ট ইনভলভ সাম disturbances in the environment, sustainable development has to be understood as an endeavor to minimize the rate or environmental degradation। আমি বললাম যে আমরা কি করব, যে দেখো আমি আগের দিন তোমাদেরকে বলছি যে উইথাউট এক্সপ্লয়েটিং রিসোর্সকে এক্সপ্লয়েট না করে ডেভেলপমেন্ট সম্ভব নয়। কিন্তু তার মানে আমি এমনভাবে এক্সপ্লয়েট করব না যে ফিউচার জেনারেশনের জন্য সেই রিসোর্সটা থাকলোই না, সেটা করছি না। আমরা এনভায়রনমেন্টকে প্রোটেকশন দিয়ে আমরা উন্নয়নের দিক, যখন আমরা উন্নয়নের কথা ভাববো, সেগুলোকে আমরা কি বলছি না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছি। বলছে ইট ইজ ওয়ান হুইচ রেইজেস ন্যাশনাল অ্যান্ড পার ক্যাপিটা ইনকাম বাই কিপিং দ্য এনভায়রনমেন্টাল ড্যামেজ উইদিন এ টলারেবল লিমিট। তাহলে কি বলছে যে আমরা গুরুত্ব করব, ডেভেলপমেন্ট তো হবেই হবে, ইকোনমিক গ্রোথ হবে, সে পার ক্যাপিটা ইনকাম, ন্যাশনাল ইনকাম বাড়বে, বাট আমরা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন একটা সার্টেন লিমিট পর্যন্ত আমরা করবো, টলারেবল লিমিট, তার বেশি নয়। তোমরা জানো যে গঙ্গা নদীতে যে আশেপাশে প্রচুর তোমার হচ্ছে ফ্যাক্টরিজ রয়েছে। তো আমরা কি বলছি, কতটা কি হয়েছে না হয়েছে বড় কথা সেটা নয়, আমরা কি করতে চাইছি যে যাতে সেই জলগুলো ডাইরেক্টলি গঙ্গা নদীতে এসে না মেশে, ঠিক কিনা, যাতে গঙ্গা নদীতে মেশার আগে সেগুলো যাতে পিউরিফাই করে তাকে যাতে গঙ্গা নদীতে যাতে এমিট করা যায়। আমি একটা ডকুমেন্টারি দেখেছিলাম, হ্যাঁ, গঙ্গা রিভার উপর, তোমরা গুগল করো, ইউটিউবে করো, পেয়ে যাবে। দেখেছিলাম যে সেখানে মোটামুটি তোমার হরিদ্বার থেকে শুরু করে যত লোয়ার স্ট্রিমের দিকে আসা যাচ্ছে, ঠিক আছে, তো দেখা যাচ্ছে কি যে গঙ্গা যে স্বাভাবিকভাবে কি হয়, আস্তে আস্তে ওই সময় ট্যানারি থাকে কিনা, তো এইগুলোতে প্রচুর পরিমাণে ওই নোংরাগুলো, প্রচুর কেমিক্যাল গিয়ে গঙ্গা নদীতে মিশছে। তাতে কি হয়, প্রচুর স্পেসিস যেগুলো নদীতে থাকে, তো সেই স্পেসিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, যেটা স্বাভাবিকভাবে ভালো জিনিস নয়, ঠিক কিনা। আচ্ছা, এবারে আসো যে বেশ কিছু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করেছে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেশ কিছু টার্গেট রেখেছে, যেইগুলো সামনে মানে ইয়ারগুলোতে কি করা হবে, সেগুলোকে অ্যাচিভ করা হবে। কি সেইগুলো টার্গেট, দেখো এতগুলো রয়েছে, তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে গ্যারেন্টি, ঠিক আছে, আজ না হোক কাল আসবে। যেমন ধরো এগুলো বলেছে টার্গেট টু রিডিউস রোড অ্যাক্সিডেন্ট ডেথ বাই 50% 2024 সালে রাখা হয়েছে। টার্গেট টু প্রোভাইড হাউজিং ফর অল 2024 সালের
মধ্যে আমরা করব। টার্গেট অফ ডাবলিং দ্য ইনকাম অফ ফার্মার 2024 হয়েছে কি হয়নি পরের কথা, ঠিক আছে, যে আমরা টার্গেট করেছিলাম। টার্গেট অফ সাপ্লাই অফ ট্যাপ বা ক্লিন ওয়াটার ইন এভরি হাউস, তোমরা জানো হার ঘর জল একটা প্রোগ্রাম চলছে গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে, মফস্বল অঞ্চলে তোমরা দেখতে পাবে কি যে পাইপ বসানোর কাজ চলছে, যে প্রত্যেকটা বাড়িতে পরিশ্রুত পানীয় জল পাঠানো হবে। গ্রামের দিকে কিন্তু এখন কাজ চলছে কিনা, রাস্তা দুদিকে খুঁড়ে খুঁড়ে কাজ চলছে কিনা। তারপরে কি বলছে, টার্গেট টু ডেভেলপ 100 নিউ এয়ারপোর্ট 2025 সালের মধ্যে করা হবে এরকম। টার্গেট টু মেক ইন্ডিয়া 5 ট্রিলিয়ন ইকোনমি 2025 সালের মধ্যে করার কথা বলা হয়েছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবা, দেখে রেখো, খুব ইম্পর্টেন্ট। তারপর ধরে নাও ডাবলিং অফ মিল্ক প্রসেসিং ক্যাপাসিটি 2025 সালের মধ্যে আমরা করব। তারপর এরকম টু এলিমিনেট এইডস অ্যান্ড ইরাডিকেট ম্যালেরিয়া 2030 সালের মধ্যে আমরা সেটা করব। এগুলো খুব ইম্পর্টেন্ট। রেলওয়েকে আমরা করেছি কি যে নেট জিরো কার্বন এমিটার করে 2030 সালের মধ্যে। কেন? এখনো পর্যন্ত 100% ইলেকট্রিফাই আমরা করে উঠতে পারিনি, চলছে, হ্যাঁ অবশ্যই চলছে। রেল নেটওয়ার্ক ওয়ান অফ দ্য লার্জেস্ট নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড, আমাদের ইন্ডিয়ান রেল নেটওয়ার্ক তোমরা জানো, তো সেটা চলছে। এবং বলছে কি এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় তো ডিজেল লোকোমোটিভ চলে, ডিজেল ইঞ্জিন চলে, তো সেইগুলো আস্তে আস্তে কি করা হবে, সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এবং সেটা 2030 সালের মধ্যে রেলওয়ে বলেছে কি যে আমরা জিরো কার্বন আমরা প্রডিউস করব। এবং ফাইনালি কি বলে, জিরো কার্বন এমিশন বাই টার্গেট আমরা করেছি যে ইন্ডিয়া জিরো কার্বন এমিশন করবে 2070 সালের মধ্যে, মানে টার্গেট রেখেছি আমরা। তো এগুলো দেখে রেখো। রিডাকশন ইউজ অফ হাইড্রোকার্বন বাই 80% 2047 সালের মধ্যে আমরা সেটা টার্গেট অ্যাচিভ করবো, মানে স্বাধীনতার 100 বছরে গিয়ে আমরা এগুলো করবো বলেছি। টার্গেট টু সেন্ড অ্যাস্ট্রোনমার্স টু মুন আমরা বলেছি এটা 2030 সালের মধ্যে আমরা এটা 2040 সালের মধ্যে এটা আমরা অ্যাচিভ করবো, ঠিক আছে, 2040 সালের মধ্যে করবো। তো এইগুলো একটুখানি দেখে রেখো, যেগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় কখনো কখনো তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে। নেক্সট আসো কি না, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আমি তোমাদের বললাম কি এগুলো 17খানা গোল আছে। টোটাল কতগুলো আছে না, SDG 17, বোঝা গেল। কে নিয়েছিল না, ইউনাইটেড নেশনস এর UNDP নিয়েছিল, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। 17খানা গোল আছে। এবারে হয়েছে কি বলতো বাবা, যে এগুলো তো UNDP নিয়েছে এন্টায়ার পুরো সারা পৃথিবীর জন্য নেওয়া, যেমন তাদের রাষ্ট্র মেম্বার যেগুলো আছে সবার জন্য নেওয়া হয়েছে। এবার গল্পটা হচ্ছে প্রত্যেকটা রাজ্যের জন্য, একটা দেশ রয়েছে তো এই দেশের প্রত্যেকটা রাজ্যের জন্য, প্রত্যেকটা রাজ্যের কিরকম কি অ্যাচিভ কি হলো না হলো সেটা দেখার জন্য তাদের নিজস্ব এজেন্সি রয়েছে, ঠিক আছে। সেইটা ইন্ডিয়াতে দেখে কে, নীতি আয়োগ, সেটা ইন্ডিয়াতে দেখে কে, নীতি আয়োগ, যেটা লেখা আছে। In India, Niti Aayog has prepared the SDG index, ঠিক আছে, প্রত্যেকটা রাজ্যের জন্য। তাহলে যদি তোমাকে বলে প্রত্যেকটা রাজ্যের জন্য কতগুলো গোল থাকবে না, এখানে SDGর সংখ্যা কত, আবারও বলছি 17খানা, বা প্রত্যেকটা রাজ্যের জন্য কতগুলো গোল না, 16খানা গোল। কেন? কারণ লাস্ট যে গোল যেটা আছে 17 নম্বর গোল, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅপারেশন, সেটা কিন্তু কোনো রাজ্যের গোল নয়, সেটা কিন্তু রাষ্ট্রের গোল, দেশগুলোর গোল। তো স্বাভাবিকভাবে তো সেটা বাদ যাবে। তাহলে রাজ্যগুলোর টোটাল গোল হচ্ছে 16খানা, অ্যাজ এ হোল দেশের প্রত্যেকটা দেশের গোল কতগুলো, 17খানা। তো পরীক্ষায় যখন কোশ্চেন দেবে, কোশ্চেনটা ভালো করে পড়বে, যে কি জানতে চেয়েছে, যে প্রত্যেকটা রাজ্যের মোট কতগুলো গোল সেটা জানতে চেয়েছে, নাকি SDGতে মোট কতগুলো গোল আছে। একবার ভালো করে পড়ে নেবে, অ্যাকর্ডিং টু কোশ্চেন তুমি সেরকম করে আনসার। তড়বড় তো করবেই না বাবা, ঠিক আছে, তড়বড় করবে তো 1 টাকা 33 পয়সা চলে যাবে। আচ্ছা, progress and performance of the states in terms of achieving 16 SDG targets, ঠিক আছে, adopted by world leaders in September 2015 and historic United Nations summit। তো মাথায় রেখো, পরীক্ষায় কখনো কখনো এটাও জিজ্ঞাসা করা হয় যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কবে নেওয়া হয়েছিল। দেখো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল মাথায় রেখো 2000 থেকে 2015, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2015 থেকে 2030, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি গল্প। কি কি সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 17খানা কি কি গোল আছে। দেখো এই গোলগুলো মন গড়া গোল নয়। এই যে ছবিটা, এই ছবিটা খুব রিনাউন্ড একটা ছবি, এটা আমার বানানোর ছবি নয়, এটা হচ্ছে ইউনাইটেড নেশন UNDPর তৈরি করা ছবি আর কি, ঠিক আছে। এটা সমগ্র পৃথিবীর জন্য সত্যি কথা। প্রথমেই যে গোলকে টার্গেট করা হয়েছে, গোল নাম্বার 1, সেটা হচ্ছে নো পভার্টি, মানে 2030 সালের মধ্যে কোনো দেশে কোনো পভার্টি থাকবে না, নাম্বার 1। নাম্বার 2 কি বলছে, জিরো হাঙ্গার। আচ্ছা, পভার্টির কথা বলতে গিয়ে এটাকে ক্রিটিসাইজও করা হয় যে কোনো দেশ তারা কি করছে না, পভার্টিকে, ইন্ডিয়ার কথাও আমি বলি যে পভার্টিকে কম দেখানোর জন্য তারা কি করছে, যে আয়টাকে তারা কমিয়ে দিচ্ছে, মানে ইনকামটাকে,
ঠিক আছে, একজন ব্যক্তির ইনকাম, যে এখন আমি কি বললাম যে 170 থেকে 180 টাকা যদি কেউ ইনকাম করে, মানে $2.15 যদি কেউ ইনকাম করে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক, তাকে আমরা কি বলছি? পভার্টি বলছি। তো বলছে এইরকম দিয়ে দেখানোর পরেও দেখা যাচ্ছে গরিব থাকছে, তো তখন কি করবে? তখন হয়তো বলে দেবে এটা $2 কে পভার্টি, এটা তখন কমে যাবে, 160 টাকা হয়ে যাবে। বলছে তাও গরিব রয়েছে, তাহলে এইটা কি কোনো সলিউশন? তাহলে অ্যাকচুয়ালি তো ডিজিটটাকে কমিয়ে আমি ইনকামটাকে কম দেখিয়ে আমি পভার্টিকে রিডিউস করছি। আদতে কি পভার্টি রিডাকশন হলো? তাহলে এটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ, ঠিক আছে, যেটা আমাদের ইন্ডিয়াতে কিন্তু ঘটছে। ঠিক আছে, রিসেন্টলি তোমরা দেখতে পাবে যে নীতি আয়োগ একটা রিপোর্ট পাবলিশ করেছিল পভার্টি রিলেটেড, সেখানে যে ইনকাম যেটা, সেই ইনকামটাকে কম করে পভার্টি কত এখন দেখানো হয়েছে, মোটামুটি আমাদের 10% পপুলেশন হচ্ছে বিলো পভার্টি লাইনে রয়েছে, ঠিক আছে। তাহলে তা সত্ত্বেও রেশন সবাইকে কিন্তু দেওয়া হয় আমাদের দেশের পপুলেশনে, একটু গুগল করে নিও, ঠিক আছে। যাকে বড় কথা, যখন আমরা পভার্টি চ্যাপ্টার পড়বো এই সম্পর্কে ডিটেল স্টাডি করবো, ঠিক আছে। চলো, কি বলছে? প্রথমত বলেছে নো পভার্টি, দ্বিতীয়ত বলেছে জিরো হাঙ্গার, ওকে, সেকেন্ড টার্গেট। তৃতীয় টার্গেট কি বলছে? গুড হেলথ অ্যান্ড ওয়েল বিং। ফোর্থ বলছে কোয়ালিটি এডুকেশন। তাহলে এডুকেশন যা তা এডুকেশন দিলে হবে না, কোয়ালিটি এডুকেশন। যেমন আমি আগের দিনে তোমাদেরকে বলছিলাম যে আমাদের যদি এই একটা টার্গেট থাকে যে আমরা আমাদের এডুকেশন প্রোভাইড করবো, তো কিরকম টাইপের এডুকেশন আমি দিচ্ছি? এডুকেশন দিতে হয় বলে দিয়ে দিলাম। আমাদের অ্যাভারেজ গড় হচ্ছে সবাই 6 পাস, ঠিক আছে, তো অ্যাভারেজ গড় হচ্ছে 6 পাস। তাহলে অ্যাভারেজ গড় যদি আমার 6 পাস হয়, তো তুমি সেই পপুলেশন থেকে তুমি কি এক্সপেক্ট করো? তাহলে আমি যদি এই 6 কে বাড়িয়ে 8 পাস করতে চাই, সরকার বলছে কি 8 পাস করতে গেলে এক কাজ করো, পাস ফেল পথায় তুলে দাও। তাহলে এইটা কি কোয়ালিটি এডুকেশন? আই হোপ তোমাদের যাদের ম্যাচিওর ব্রেন আছে তো বুঝতে পারছো এটা কোনো স্ট্র্যাটেজি যে একজন ব্যক্তিকে তাকে মানে আমাকে শুধু একটা ডেটা শো করানো হবে বলে পাস ফেল তুলে দেবো 8 পর্যন্ত? আমার মনে হয় না এটা কোনো প্রপার লজিক বলে, ঠিক আছে। আচ্ছা, কোয়ালিটি এডুকেশন, জেন্ডার ইকুয়ালিটির কথা বলা হয়েছে, হ্যাঁ, 5 নম্বর গোল। 6 নম্বর গোল কি বলছে? ক্লিন অ্যান্ড স্যানিটেশন কথা বলছে, ক্লিন ওয়াটারের কথা বলা হয়েছে, যেই কারণে দেখতে পাবে দেখো হার ঘর জল প্রোগ্রাম আমি নিয়েছি, তো দেখতে পাবে এই রিলেটেড প্রজেক্টও কিন্তু প্রত্যেকটা দেশ নেয়, আমাদের দেশেও চলছে, কারণ এইগুলো আমরা ইন্টারন্যাশনাল স্তরে সমস্ত দেশ চাইছে অ্যাচিভ করতে, বোঝা গেল। তারপর কি বলছে? অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, ঠিক কিনা? আমরা সোলার যদি কেউ বসায় তার উপর সাবসিডি বসানোর কথা ভাবছি, ঠিক কিনা? তারপরে আবার এর উপরে একটা গল্প আমি যখন পড়াবো দেখতে পাবো জিএসটি, যে এই সোলারের উপর কি জিএসটি বসে? যদি রিনিউয়েবল এনার্জি আমার প্রমোট করা একটা যদি আমার উদ্দেশ্য থেকে থাকে, সোলার এনার্জি একটা রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ কিনা, তাহলে এর উপর কি জিএসটি লাগু করা বা বেশি হারে জিএসটি লাগু করা কি ঠিক? তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো, সোলার এনার্জির উপর মানে সোলার প্যানেলের উপরে জিএসটি কত বেশি, মানে কত পার্সেন্ট আছে, আমাকে কমেন্ট করে। আদৌ কি তোমরা জানো, অ্যাওয়ার কি এই বিষয় জেনে দেখো। ক্লিন ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, 8 নম্বর গোল। 9 নম্বর গোল হচ্ছে ইন্ডাস্ট্রি ইনোভেশনের কথা বলেছে। 10 নম্বর গোল বলেছে কি? রিডিউস ইনইকুয়ালিটির কথা বলেছে। 11 নম্বর গোল বলেছে কি? সাস্টেনেবল সিটিজ, হ্যাঁ, এই কারণ দেখতে পাবে এখন আমাদের স্মার্ট সিটি মিশন হচ্ছে, আস্তে আস্তে আমরা বাড়াচ্ছিও সেই পরিমাণ, ঠিক কিনা। 12 নম্বর গোল বলছে কি? রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশনের কথা বলেছে। ক্লাইমেট অ্যাকশনের কথা বলছে 13 নম্বর গোল। 14 নম্বর দেখো লাইফ বিলো ওয়াটার। 15 নম্বর গোল হচ্ছে লাইফ অন ল্যান্ড। 16 নম্বর গোল হচ্ছে পিস অ্যান্ড জাস্টিস। এবং 17 নম্বর গোল বলে দেখো বলছে কি? যে পার্টনারশিপ ফর দ্য গোলস, এই গোলগুলোকে অ্যাচিভ করার জন্য তো সমগ্র দেশগুলো একে অপরের সঙ্গে তারা হেল্প করবে, পার্টনারশিপে কাজ করবে, ঠিক আছে। এই 17 নম্বরটা বাদ দিলে এটা তো একটা দেশের গোল, এইটা কনসার্ন দেশের গোল। রিমেনিং গোল ওই দেশের যে রাজ্যগুলো আছে, আমাদের দেশের কথা বলি, আমাদের দেশের যে কটা রাজ্য আছে তাদের সেইগুলো কি এই 16খানা গোল তাদেরকে কি করতে হবে না অ্যাচিভ করতে হবে। বোঝা গেল কি বললাম আমি? মাথায় রেখো, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট আছে অবজেক্টিভস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমি যা দেখছি ক্লাসটা লম্বা হচ্ছে, তাহলে আমি আর এই ক্লাসটা এখানেই আমি এটা করিয়ে নিয়ে যে কটা ডেভেলপমেন্ট ইন্ডিসেস যেগুলো আছে তাহলে আমি সেগুলো ভালো করে নেক্সট ক্লাসে নয় আমি করিয়ে দেবো, ঠিক আছে। কারণ তোমাদের ধৈর্য থাকবে না, তোমাদের চাই তো সলিউশন চাই। 15 মিনিটে যদি পুরো ইকোনমি শেষ হয়ে যায় তাতে মঙ্গল আর কি, এরকম করে হয় না বাবা, ঠিক আছে। তো সিরিয়াস অ্যাসপিরেন্ট যদি থাকো একটু সময় দিতে হবে, ওকে। আর ইউটিউব কন্টেন্ট মানে এই নয়, মানে ইউটিউবের ভিডিও মানে এতক্ষণ পড়ে আশা করি বুঝতে পারছো, বা যদি এতদূর তোমরা দেখে থাকো আদৌ, আমি তো নিশ্চিত তোমরা কতজন দেখবে এই নিয়ে আমার নিজের সন্দেহ রয়েছে, যদি দেখে থাকো তো বুঝতে পারবো যে কোয়ালিটি কন্টেন্ট, কোয়ালিটি জিনিস, যে কোনো জিনিস তৈরি হতে গেলে তো বাবা সময় লাগে রে বাবা, তাই না? চট জলদি রাতারাতি হয় না, যে জিনিস রাতারাতি হয় রাতারাতি শেষও হয়ে যায়, বুঝা গেল। আচ্ছা,
অবজেক্টিভস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কি সাস্টেনেবল ডেভেলপমেন্টে কি কি অবজেক্টিভ আছে? প্রথমত ক্রিয়েটিং সাস্টেনেবল ইমপ্রুভমেন্টস ইন দ্য কোয়ালিটি অফ লাইফ অফ অল পিপল, এই কথাটাই বলেছি আমি। ইনক্রিজিং দ্য ইকোনমিক গ্রোথ থ্রু মিটিং বেসিক নিডস, দ্যাট ইজ রেইজিং দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং স্ট্যান্ডার্ড আগের থেকে বেটার যেন হয়, সেম কথা আমি অনেকক্ষণ ধরে বলছি। ইনভলভ পাবলিক পার্টিসিপেশন টু কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন, ঠিক আছে, বলছে এনভায়রনমেন্টকে ক্লিন রাখার জন্য পাবলিক পার্টিসিপেশনকে বাড়ানোর কথা বলছে। মেনটেন্স ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসোর্সেস অ্যালং উইথ ইকোনমিক ডেভেলপমেন্ট, আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে এইগুলো হচ্ছে কি অবজেক্টিভস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আশা করি তোমাদের বুঝতে পেরেছো, এই পর্যন্ত তোমাদের কারো আশা করি কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। আহামরি আর কিছু নেই, আমি দেখি এখানে যদি শেষ করা যায় আমি শেষ করে দিই, তাহলে তোমাদের নেক্সট দিন আমি করাতে পারবো। আচ্ছা না ছেড়ে দাও, দরকার নেই, তোমাদের থাকবে তারা থাকবে না, এই অবধি আজকে থাক, ওকে, এই অবধি তোমাদের থাক। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা চাইলে চ্যানেলটাকে লাইক করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো, কোনো চাপ নেই। নেক্সট দিন যেগুলো আছে আমি ভালো করে তোমাদের ডিটেলসে করাতে চাইছি, এই কারণে ভালো করে একবার করে নাও, কারণ এখান থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন্স আসে, ঠিক আছে। আমি জলদি করে আমি শেষ করতে চাইছি না, আস্তে ধীরে আমরা পড়াশোনা করবো।